হ্যালো স্টুডেন্ট, আজ আমরা কমপ্লেক্স নাম্বারের প্রথম যে সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটি হলো 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 2n ইকুয়াল টু 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার 2n। এন একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে এন এর ক্ষুদ্রতম মান হলো 1, 2, 3, 4। এই চারটে অপশনের মধ্যে কোনটি? এই প্রশ্নটির উত্তর আলোচনা করার পূর্বে আমরা কিছু নোট পড়ে নেব। নোট 1 নম্বর যে তথ্যটি আমরা জানব, যদি a টু দি পাওয়ার n ইকুয়াল টু b টু দি পাওয়ার n হয় তাহলে আমরা কি করতে পারি? এখানে দেখতে পাচ্ছি a এবং b উভয়ের পাওয়ার n অর্থাৎ একই। যদি উভয়ের পাওয়ার একই থাকে তাহলে আমরা নেক্সট লাইনে লিখব a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n ইকুয়াল টু 1। আমরা কি করলাম না, উভয় পক্ষকে b টু দি পাওয়ার n দিয়ে ভাগ করে দিলাম, বা b টু দি পাওয়ার nটাকে আমরা বাঁ দিকে নিয়ে এলাম। যেহেতু উভয়ের পাওয়ার সমান তাই আমরা নেক্সট লাইন লিখব a বাই b হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1। এবার আমরা নোট 2 পড়ব। i ইকুয়াল টু রুট ওভার মাইনাস 1, আমরা এটা জানি। আইকে বলা হয়ে থাকে আয়োটা। এবার আমরা জানব i এর পাওয়ারে বা i এর সূচকে যদি বিভিন্ন পূর্ণ সংখ্যা নেওয়া হয় তাহলে আমরা কি কি মান পেতে পারি। দেখো, i টু দি পাওয়ার 1 ইকুয়াল টু i স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1, i এর কিউ ইকুয়াল টু মাইনাস i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। আবার দেখো, i টু দি পাওয়ার 5 ইকুয়াল টু i টু দি পাওয়ার 6 ইকুয়াল টু মাইনাস 1, i টু দি পাওয়ার 7 ইকুয়াল টু মাইনাস i টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 1। আবার দেখো, i টু দি পাওয়ার 9 ইকুয়াল টু i টু দি পাওয়ার 10 ইকুয়াল টু মাইনাস 1, i টু দি পাওয়ার 11 ইকুয়াল টু মাইনাস i টু দি পাওয়ার 12 ইকুয়াল টু 1। এইভাবে আমরা এর পাওয়ারে বিভিন্ন সংখ্যা নিয়ে তার মান নির্ণয় করতে পারি। তুমি প্রথম ছকে খেয়াল করো i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, দ্বিতীয় ছকে খেয়াল করো i টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 1 পেয়েছি। আবার তৃতীয় ছকে খেয়াল করো i টু দি পাওয়ার 12 ইকুয়াল টু 1 পেয়েছি। তাহলে এর পাওয়ারে আমরা কি কি সংখ্যা নিলে 1 পাবো সেগুলো দেখে নিই। i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 পেয়েছি, i টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 1 পেয়েছি, i টু দি পাওয়ার 12 ইকুয়াল টু 1 পেয়েছি। তাহলে দেখতে পাচ্ছ যে 4 করে ডিফারেন্স আছে। i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, 4 সাথে যদি আবার 4 যোগ করি i টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 1, 8 এর সাথে আবার 4 যদি যোগ করি i টু দি পাওয়ার 12 ইকুয়াল টু 1। তাহলে 12 এর সাথে যদি আবার 4 যোগ করি তাহলে দেখো আমরা পাবো i টু দি পাওয়ার 16 ইকুয়াল টু 1, 16 এর সাথে আবার 4 যোগ করলে i টু দি পাওয়ার 20 ইকুয়াল টু 1, 20 এর সাথে 4 যোগ করলে i টু দি পাওয়ার 24 ইকুয়াল টু 1, 24 এর সাথে আবার 4 যোগ করলে i টু দি পাওয়ার 28 ইকুয়াল টু 1। এইভাবে আমরা কন্টিনিউ পেতে থাকবো। তাহলে আমরা দেখো i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 পেয়েছি, i টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 1 পেয়েছি, i টু দি পাওয়ার 12 ইকুয়াল টু 1 পেয়েছি, i টু দি পাওয়ার 16 ইকুয়াল টু 1 পেয়েছি, i টু দি পাওয়ার 20 ইকুয়াল টু 1, i টু দি পাওয়ার 24 ইকুয়াল টু 1, i টু দি পাওয়ার 28 ইকুয়াল টু 1। তাহলে এর পাওয়ারে যে সমস্ত সংখ্যা নিয়ে আমরা 1 পেয়েছি তাদের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম মান কত? দেখো, তাদের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম মান হচ্ছে 4, কারণ i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, অর্থাৎ এর পাওয়ারে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা 4 বসালে আমরা 1 পাবো। তাহলে ফাইনালি আমরা বলতে পারি যে i এর পাওয়ারে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা যদি আমি 4 বসাই তাহলে আমরা তার মান 1 পাবো, অর্থাৎ i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। তোমাকে যদি প্রশ্ন করা হয় আয়ের পাওয়ারে সবথেকে বড় কোন সংখ্যা বসালে
তুমি 1 পাবে। দেখো আমরা ছকগুলোতে দেখতে পাচ্ছি যে i টু দি পাওয়ার 28 ইকুয়াল টু 1 পেয়েছি, কিন্তু i টু দি পাওয়ার 28 এর পরে i টু দি পাওয়ার 32 ইকুয়াল টু 1 পাবে, আবার i টু দি পাওয়ার 36 ইকুয়াল টু 1 পাবে। এইভাবে 4 যোগ করতে করতে থাকলে তুমি কন্টিনিউ 1 পেতে থাকবে। তাই আমরা কখনোই বলতে পারবো না যে i এর পাওয়ারে সবথেকে বড় কোন সংখ্যা বসালে আমরা 1 পাবো। আর একটা জিনিস তুমি ভালো করে খেয়াল করো ছক 3টি থেকে, অর্থাৎ প্রথম 3টি ছক থেকে দেখো i টু দি পাওয়ার 1 ইকুয়াল টু i পেয়েছি। এখন যদি আমরা এই 1 এর সাথে 4 যোগ করি তাহলে কত হয়, i টু দি পাওয়ার 5, তার ভ্যালুও দেখো i পেয়েছি। আবার 5-এর সাথে যদি 4 যোগ করি তাহলে দেখো i টু দি পাওয়ার 9 ও ইকুয়াল টু আমরা i পেয়েছি। আবার দেখো i স্কোয়ার ইকুয়াল টু -1 পেয়েছি। একইভাবে দেখো 4 যোগ করলে i টু দি পাওয়ার 6 ইকুয়াল টু -1 পেয়েছি। একইভাবে i টু দি পাওয়ার 10 ইকুয়াল টু -1 পেয়েছি। অর্থাৎ আমরা বলতে পারি যে i এর পাওয়ারে কোনো একটি সংখ্যা বসিয়ে আমরা যে মান পাবো সেই একই মান আমরা পাবো যদি i এর পাওয়ারে যে সংখ্যা বসালাম সেই সংখ্যার সাথে 4 যোগ করে করে যায়। আশা করি তোমরা নোটটি ভালোভাবে বুঝতে পারলে। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, প্রথমে আমরা প্রশ্নটি লিখে ফেলি। 1 প্লাস i হোল টু দি পাওয়ার 2n ইকুয়াল টু 1 মাইনাস i হোল টু দি পাওয়ার 2n। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে উভয় দিকের পাওয়ারে 2n আছে, তাই আমরা নেক্সট লাইনে লিখতে পারবো দিস ইমপ্লাইজ 1 প্লাস i হোল টু দি পাওয়ার 2n বাই 1 মাইনাস i হোল টু দি পাওয়ার 2n ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারবো 1 প্লাস i বাই 1 মাইনাস i হোল টু দি পাওয়ার 2n ইকুয়াল টু 1। যেহেতু আমরা এখানে এবার দেখতে পাচ্ছি যে নিচে 1 মাইনাস i আছে, তাই এরপর আমরা এর অনুবন্ধী অর্থাৎ 1 প্লাস i দিয়ে লব এবং হরকে মাল্টিপ্লাই করব, অর্থাৎ গুণ করব। তাহলে আমরা নেক্সট লাইনে লিখব ইমপ্লাইজ লবকে 1 প্লাস i দিয়ে গুণ করলে আমরা পাবো 1 প্লাস i ইন্টু 1 প্লাস i মানে 1 প্লাস i তার স্কোয়ার। হরকে 1 প্লাস i দিয়ে গুণ করলে আমরা পাবো 1 মাইনাস i ইন্টু 1 প্লাস i, পুরোটার হোল টু দি পাওয়ার 2n ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ 1 প্লাস i তার হোল স্কোয়ার অর্থাৎ a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা এখানে আমরা প্রয়োগ করব। তাহলে আমরা পাবো a স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস 2ab দিয়ে পাবো 2i প্লাস b স্কোয়ার মানে হবে i স্কোয়ার। হরের ক্ষেত্রে 1 মাইনাস i ইন্টু 1 প্লাস i অর্থাৎ a মাইনাস b ইন্টু a প্লাস b এর ফর্মুলা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে আমরা পাবো 1 স্কোয়ার মাইনাস i স্কোয়ার হোল টু দি পাওয়ার 2n ইকুয়াল টু 1। নেক্সট লাইনে আমরা এই i স্কোয়ার এর মান আমরা -1 বসাবো। চলো নেক্সট পেজে আমরা যাই। দিস ইমপ্লাইজ 1 স্কোয়ার মানে 1 প্লাস 2i, i স্কোয়ারের মান -1 বসালে প্লাসে মাইনাসে -1 হবে। 1 স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস i স্কোয়ার, i স্কোয়ারের মান -1 যদি আমি বসাই তাহলে মাইনাসে মাইনাসে আমার +1 হবে হোল টু দি পাওয়ার 2n ইকুয়াল টু 1। এবার দেখো লবে +1 আর -1 কেটে গেল, তাহলে আমরা নেক্সট লাইনে লিখতে পাচ্ছি 2i বাই 2 হোল টু দি পাওয়ার 2n ইকুয়াল টু 1। 2 2
কেটে গেলে নেক্সট লাইনে আমরা লিখতে পারবো আই টু দি বার 2n ইকুয়াল টু, এখন আমরা এই 1কে আই টু দি বার কিছু সংখ্যা দিয়ে লিখব। যেহেতু এখানে আমাকে n এর ক্ষুদ্রতম মান নির্ণয় করতে বলেছে, তাই আয়ের পাওয়ারে কোন ক্ষুদ্রতম সংখ্যা বসালে আমরা 1 পাবো না, আয়ের পাওয়ারে আমরা যদি 4 বসাই তাহলেই আমরা 1 পাবো, কারণ আমরা জানি যে আই টু দি বার 4 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা এই 1-এর পরিবর্তে আই টু দি বার 4 বসিয়ে দিলাম। তাহলে আমরা এখানে পেলাম আই টু দি বার 2n ইকুয়াল টু আই টু দি বার 4 ইমপ্লাইজ সূচকের নিয়মে আমরা লিখতে পারবো 2n ইকুয়াল টু 4। দিস ইমপ্লাইজ n ইকুয়াল টু 4/2 মানে 2। তাহলে আমরা n এর ক্ষুদ্রতম মান কত পেলাম? 2 পেলাম। তাহলে দেখো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি। তাহলে আমরা লিখতে পারি অ্যান্সার বি 2। আশা করি প্রশ্নটির উত্তর তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। এবার আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো 1/√3 প্লাস i হোল টু দি বার 24 এর মান হলো 2 টু দি বার 24 মাইনাস 2 টু দি বার 24 2 টু দি বার মাইনাস 24 মাইনাস 2 টু দি বার মাইনাস 24। এই চারটে অপশনের মধ্যে কোনটি? এই প্রশ্নটির উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। নোট: একের ঘনমূল তিনটি হলো 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার, অর্থাৎ একের তিনটে ঘনমূল আছে, একটি হচ্ছে 1, একটি হচ্ছে ওমেগা, একটি হচ্ছে ওমেগা স্কোয়ার। একের তিনটি ঘনমূলের মধ্যে 1 ঘনমূলটি হলো বাস্তব বা রিয়েল, বাকি যে দুটো ঘনমূল ওমেগা এবং ওমেগা স্কোয়ার এই দুটো ঘনমূল হলো কাল্পনিক বা ইমাজিনারি। একের তিনটি ঘনমূল 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার এদের মধ্যে যে সম্পর্কগুলি আছে সেগুলো এবার আমরা জেনে নিই। একের ঘনমূল তিনটির মধ্যে প্রথম সম্পর্ক হলো 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 এবং দ্বিতীয় সম্পর্কটি হলো ওমেগা কিউ ইকুয়াল টু 1। এবার আমরা ওমেগা এর মান কত সম্বন্ধে জানব। ওমেগা ইকুয়াল টু -1 প্লাস i√3/2, এটা হচ্ছে ওমেগার ভ্যালু। এবার আমরা জানব ওমেগা স্কোয়ার এর ভ্যালু কত না, ওমেগা স্কোয়ার এর ভ্যালু হলো -1 মাইনাস i√3/2। চলো এবার আমরা এই প্রশ্নটির সমাধান করে ফেলি। অ্যান্সার: প্রথমে আমি প্রশ্নটি লিখে ফেললাম 1/√3 প্লাস i হোল টু দি বার 24। এবার আমরা নেক্সট লাইনে কি করব? নেক্সট লাইনে লব এবং হরকে আমরা i দিয়ে গুণ করি। তাহলে নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু, লবে 1 ছিল আমরা লিখলাম 1 বাই হরে ছিল √3 প্লাস i লিখলাম। লবকে যদি i দিয়ে গুণ করি তাহলে হবে i ইন্টু 1, আর হরকেও যদি i দিয়ে গুণ করি তাহলে হবে i ইন্টু √3 প্লাস i হোল টু দি বার 24। তাহলে আমরা এই লাইনে কি করলাম? লব এবং হরকে i দিয়ে গুণ করলাম। নেক্সট লাইন ইকুয়াল টু, লবের ক্ষেত্রে দেখো i ইন্টু 1 মানে পাবো আমরা হচ্ছে i বাই হরের ক্ষেত্রে যদি √3 প্লাস i কে i দিয়ে গুণ করি তাহলে হরের ক্ষেত্রে প্রথম টার্মটি হবে i ইন্টু √3 প্লাস i ইন্টু i মানে i স্কোয়ার হোল টু দি বার 24। নেক্সট লাইনে আমরা কি লিখতে পারি? দেখো ইকুয়াল টু,
লবে যেমন আই ছিল আই থাকলো, বাই প্রথম টার্মটি হরের হচ্ছে i√3 প্লাস আই স্কোয়ারের মান কত, আমরা জানি আই স্কোয়ারের মান হচ্ছে -1 হোল টু দি পাওয়ার 24। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু আই বাই i√3 প্লাসে মাইনাসে -1 হোল টু দি পাওয়ার 24। নেক্সট পেজে আমরা লিখব আই বাই -1 প্লাস i√3 হোল টু দি পাওয়ার 24। অর্থাৎ নেক্সট পেজে এই হরে যে রাশিটি আছে সেটিকে সাজিয়ে লিখব, -1টা আগে লিখব, -1 প্লাস i√3 লিখব এটাকে। চলো নেক্সট পেজে আমরা এটা লিখে ফেলি। তাহলে আমরা নেক্সট পেজে লিখছি কি, ইকুয়াল টু আই বাই -1 প্লাস i√3 হোল টু দি পাওয়ার 24। তোমরা জানো যে ওমেগার ভ্যালু কত না, ওমেগার ভ্যালু হচ্ছে -1 প্লাস i√3/2। আমি দেখতে পাচ্ছি এখানে আমার -1 প্লাস i√3 আছে, তাহলে একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি তার বদলে ওমেগা লিখতে পারবো। তাহলে দেখো আমরা নেক্সট লাইনটি কি লিখছি না, নেক্সট লাইনটি আমরা লিখছি ইকুয়াল টু আই বাই -1 প্লাস i√3, এই -1 প্লাস i√3 কে এবার আমি 2 দিয়ে ভাগ করলাম। যেহেতু আবার আগের লাইনে -1 প্লাস i√3 কে 2 দিয়ে ভাগ ছিল না, তাই এটাকে ব্যালেন্স করার জন্য আমি পাশে ইনটু 2 লিখলাম, দিয়ে আমরা লিখলাম হোল টু দি পাওয়ার 24। এবার দেখো এই 2 আর এই 2 কেটে গেলে আমার এটাই ফিরে আসে, -1 প্লাস i√3 ফিরে আসে। তাহলে আগের লাইনের সাথে পরের লাইনটি ঠিক আছে, অর্থাৎ একই রাশি আছে। তাহলে -1 প্লাস i√3/2 এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো না, এটার পরিবর্তে আমরা ওমেগা লিখতে পারবো। তাহলে আমরা নেক্সট লাইনে লিখছি দেখো ইকুয়াল টু আই বাই ওমেগা ইন্টু 2 হোল টু দি পাওয়ার 24। যেহেতু পাশে লিখে দিচ্ছি আমি ওমেগা ইকুয়াল টু -1 প্লাস i√3/2। তাহলে আমরা নেক্সট পেজে কি লিখবো না, নেক্সট পেজে আমরা লিখবো আই বাই 2 ওমেগা হোল টু দি পাওয়ার 24। তাহলে আমরা এখানে লিখবো ইকুয়াল টু আই বাই 2 ওমেগা হোল টু দি পাওয়ার 24। এর পরের লাইন আমরা লিখতে পারি ইকুয়াল টু i টু দি পাওয়ার 24 বাই 2 টু দি পাওয়ার 24 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 24। যেহেতু আমরা আই স্কোয়ার এর মান জানি -1 এবং ওমেগা কিউ এর মান জানি হচ্ছে 1, তাই আমরা নেক্সট লাইনে i টু দি পাওয়ার 24 কে আমরা লিখব আই স্কোয়ার হোল টু দি পাওয়ার 12, 2 ইন্টু 12 মানে 24 হয়ে যায়, তাহলে i টু দি পাওয়ার 24 হয়ে গেল, বাই 2 টু দি পাওয়ার 24 ইন্টু আমরা ওমেগা কিউ ইকুয়াল টু 1 জানি, তাহলে ওমেগা টু দি পাওয়ার 24 কে লিখব ওমেগা কিউ হোল টু দি পাওয়ার 8। তাহলে হয়ে গেল ওমেগা টু দি পাওয়ার 3 ইন্টু 8 মানে 24। নেক্সট লাইনে আমরা দেখো কি করছি না, নেক্সট লাইনে আমরা লিখতে পারি ইকুয়াল টু আই স্কোয়ারের মান হচ্ছে -1 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 24 ইন্টু ওমেগা কিউ এর মান 1 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 12। যেহেতু 12 হচ্ছে জোড় সংখ্যা, তাই -1 কে যদি 12 বার গুণ করা হয় সেটা 1 হয়ে যাবে, 1 বাই 2 টু দি পাওয়ার 24 আর 1 টু দি পাওয়ার 8, অর্থাৎ 1 কে যদি 8 বার গুণ করা হয় তার মান 1ই হবে। তাহলে আমার হয়ে গেল ইকুয়াল টু 1 বাই 2 টু দি পাওয়ার 24 ইকুয়াল টু আমরা লিখতে পারি সূচকের নিয়মে 2 টু দি পাওয়ার -24। তাহলে তোমরা যদি ভালো করে খেয়াল করো অপশনগুলো তাহলে দেখবে অ্যান্সার হবে সি, 2 টু দি পাওয়ার -24। এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো 1 মাইনাস আই বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 100 ইকুয়াল টু এ প্লাস আইবি হলে এ ও বি এর ভ্যালু নিচের যে 4টে অপশন আছে তার মধ্যে কোনটি হবে
আমাকে নির্ণয় করতে হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, প্রথমে আমরা প্রশ্নটি লিখে ফেললাম। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি না, আমরা সাধারণত হরে যে রাশিটি থাকে তার অনুবন্ধী দিয়ে আমরা লব এবং হরকে গুণ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার হরে আছে 1 প্লাস আই, তাই আমরা লব এবং হরকে 1 প্লাস আইয়ের অনুবন্ধী 1 মাইনাস আই দিয়ে গুণ করে ফেলি, তারপর অঙ্কটি এগিয়ে নিয়ে যায়। এক্ষেত্রেও তোমরা যদি সেইভাবে করো অঙ্কটি হবে। আমি একটু অন্য পদ্ধতি এখানে অ্যাপ্লাই করব। কি করব, এখানে লবে যে 1টি আছে তার জায়গায় আমি লিখব মাইনাস আই স্কোয়ার। আমরা জানি আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে 1 ইকুয়াল টু হবে মাইনাস আই স্কোয়ার। নেক্সট লাইনে আমরা লিখছি ইমপ্লাইজ লবের 1-এর জায়গায় আমরা লিখলাম মাইনাস আই স্কোয়ার, তারপরে যেমন মাইনাস আই আছে সেটা লিখলাম, বাই যা আছে তাই লিখলাম 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 100 ইকুয়াল টু a প্লাস আই বি। যেহেতু 1 ইকুয়াল টু মাইনাস আই স্কোয়ার। নেক্সট লাইন আমরা লিখছি ইমপ্লাইজ, এবার আমরা এই লবে যে আছে মাইনাস আই স্কোয়ার মাইনাস আই, এখান থেকে আমি মাইনাস আইটি কমন নেব, তাহলে আমরা এবার লব থেকে মাইনাস আই কমন নেব। তাহলে লব থেকে যদি মাইনাস আই আমি কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে, দেখো তাহলে মাইনাস আই কমন নিলাম ইন্টু ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ভেতরে পড়ে থাকছে মাইনাস আই কমন নিয়েছে, তাহলে মাইনাস আই স্কোয়ার থেকে মাইনাস আই চলে এসছে, তাহলে ভেতরে প্রথমে পড়ে থাকবে আই, মাইনাস আই চলে এসছে বলে তারপর পড়ে থাকবে হচ্ছে +1 ব্র্যাকেট ক্লোজ, বাই যা ছিল তাই লিখলাম 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 100 ইকুয়াল টু a প্লাস আইবি। এবার দেখো লব এবং হর থেকে 1 প্লাস আই আমার কেটে গেল, তাহলে আমার পড়ে থাকলো মাইনাস আই টু দি পাওয়ার 100 ইকুয়াল টু a প্লাস আইবি। চলো এবার আমরা নেক্সট পেজে যাই। ইমপ্লাইজ মাইনাস আই টু দি পাওয়ার 100 ইকুয়াল টু a প্লাস আইবি। যেহেতু মাইনাস আই এর পাওয়ারে 100 আছে, 100 হচ্ছে ইভিন নাম্বার বা জোড় সংখ্যা, তাই পরের লাইনে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ আই টু দি পাওয়ার 100 ইকুয়াল টু a প্লাস আইবি। যেহেতু আমাদের আই স্কোয়ার এর মান জানা আছে, আই স্কোয়ারের মান -1, তাই আই টু দি পাওয়ার 100কে আমরা আই স্কোয়ার এর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। ইমপ্লাইজ আমরা লিখতে পারি আই স্কোয়ার হোল টু দি পাওয়ার 50, 2 আর 50 গুণ করলে হয় 100 ইকুয়াল টু a প্লাস আইবি। আই স্কোয়ারের মান -1, তাহলে পরের লাইন আমরা লিখব ইমপ্লাইজ -1 টু দি পাওয়ার 50 ইকুয়াল টু a প্লাস আইবি। 50 যেহেতু জোড় সংখ্যা বা ইভিন নাম্বার, তাই -1 টু দি পাওয়ার 50 হবে 1, ইমপ্লাইজ আচ্ছা এখানে আমরা লিখে ফেলি যেহেতু আই স্কোয়ার ইকুয়াল টু -1। তাহলে নেক্সট লাইনে আমরা লিখছি ইমপ্লাইজ 1 ইকুয়াল টু a প্লাস আইবি। এবার যদি আমরা 1কে জটিল রাশির আকারে প্রকাশ করি তাহলে আমরা কি লিখতে পারবো, ইমপ্লাইজ 1কে আমরা লিখতে পারবো 1 প্লাস আই ইন্টু 0 ইকুয়াল টু a প্লাস আইবি। এবার যদি আমরা উভয় পক্ষের বাস্তব এবং অবাস্তব অংশ তুলনা করি, অর্থাৎ রিয়েল এবং ইমাজিনারি অংশ তুলনা করি, তাহলে কি পাবো না, বাঁ দিকের রিয়েল অংশ হচ্ছে 1 আর ডান দিকের রিয়েল অংশ হচ্ছে a, তাহলে আমরা লিখতে পারবো a ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারবো অতএব a ইকুয়াল টু 1। এবার যদি আমরা ইমাজিনারি অংশ তুলনা করি, দেখো বাঁ দিকে প্লাস আই এর সহগ হচ্ছে 0 আর ডান দিকে প্লাস আই এর সহগ হচ্ছে b, তাহলে আমরা লিখতে পারবো কি b ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 0, তাহলে আমাদের এর ভ্যালু হলো 1 আর b এর ভ্যালু হলো 0। তাহলে যদি তুমি অপশনগুলো ভালো করে খেয়াল করো তাহলে দেখবে অ্যান্সার হবে এ। আশা করি প্রশ্নটির উত্তর তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তা কমেন্ট বক্সে জানিও। এবার আমরা যে সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটি হলো z ইকুয়াল টু 3√7 প্লাস 4i তার স্কোয়ার ইন্টু 3√7 মাইনাস 4i
তার হোল কিউ হলে রিয়েল জেড এর মান হলো, নিচে 4টে অপশন আছে, এর মধ্যে কোনটি? চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, প্রথমে জেড ইকুয়াল টু যেমন দেওয়া আছে সেরকম লিখলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে জেড হলো দুটো রাশির গুণফল। প্রথম রাশিটি হলো 3√7 প্লাস 4i তার স্কোয়ার, আর দ্বিতীয় রাশিটি হলো 3√7 মাইনাস 4i তার হোল কিউব। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু, প্রথম রাশিটি যেমন ছিল সেরকম 3√7 প্লাস 4i তার স্কোয়ার। এবার আমরা এই দ্বিতীয় রাশিটিকে দুটি অংশের গুণফল আকারে লিখব, যার প্রথম অংশটি হবে স্কোয়ার যুক্ত টার্ম। কেন প্রথম অংশটি স্কোয়ার যুক্ত টার্ম আমরা লিখব? কারণ আমি এখানে যে রাশিটি লিখেছি সেই রাশিটির ক্ষেত্রে তুমি খেয়াল করো যে তার পাওয়ারে স্কোয়ার আছে, তাই আমরা 3√7 মাইনাস 4i তার হোল কিউব একে দুটো অংশের গুণফল আকারে লিখব, যার প্রথম অংশটি হবে স্কোয়ার যুক্ত টার্ম। চলো তাহলে আমরা কি লিখছি দেখো, 3√7 মাইনাস 4i তার হোল কিউব একে আমরা দুটো অংশের গুণফল আকারে লিখি, যার প্রথম অংশটি স্কোয়ার যুক্ত টার্ম, অর্থাৎ প্রথম অংশটি আমরা লিখব 3√7 মাইনাস 4i তার স্কোয়ার ইন্টু পরেরটি তাহলে হবে 3√7 মাইনাস 4i। এবার তুমি ভালো করে খেয়াল করো, জেড ইকুয়াল টু আমার তিনটে রাশির গুণফল হয়ে গেছে, যার প্রথম দুটি রাশির মাথায় দেখো স্কোয়ার আছে। তাহলে আমরা নেক্সট লাইনে লিখতে পারি ইকুয়াল টু 3√7 প্লাস 4i ইন্টু 3√7 মাইনাস 4i পুরোটার হোল স্কোয়ার। সবার শেষে যেটি ছিল সেটি লিখে ফেললাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে 3√7 প্লাস 4i ইন্টু 3√7 মাইনাস 4i এর জন্য একটি ফর্মুলা প্রয়োগ হবে, অর্থাৎ 3√7 প্লাস 4i ইন্টু 3√7 মাইনাস 4i, এক্ষেত্রে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রটি প্রয়োগ করতে পারবো। a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা নেক্সট লাইনে লিখতে পারবো ইকুয়াল টু 3√7 তার হোল স্কোয়ার মাইনাস 4i তার হোল স্কোয়ার, পুরোটার আবার হোল স্কোয়ার। সবার শেষে যেটি ছিল সেটি লিখে ফেলি আমরা 3√7 মাইনাস 4i। চলো এবার আমরা নেক্সট পেজে যাই। ইকুয়াল টু 3√7 তার স্কোয়ার একে আমরা লিখতে পারবো কেমনভাবে না, 3 স্কোয়ার মানে 9 ইন্টু √7 তার স্কোয়ার মানে 7 মাইনাস 4i তার স্কোয়ার, 4 স্কোয়ার মানে হচ্ছে 16 ইন্টু i স্কোয়ার পুরোটার হোল স্কোয়ার। পরের টার্মটি যা ছিল আমরা তাই লিখলাম ইকুয়াল টু 7 9 63 i স্কোয়ারের মান -1, তাহলে আমরা লিখব প্লাস 16 পুরোটার হোল স্কোয়ার। পরের টার্মটি যা ছিল আমরা তাই লিখলাম। নেক্সট লাইনে আমরা লিখতে পারি ইকুয়াল টু 63 প্লাস 16 মানে হচ্ছে 79, তাহলে আমরা নেক্সট লাইনে লিখছি 79 তার স্কোয়ার ইন্টু পরের টার্মটি যা ছিল তাই লিখলাম। এবার আমরা 79 তার স্কোয়ার দিয়ে 3√7 মাইনাস 4i কে গুণ করছি, তাহলে আমরা কি পাবো ইকুয়াল টু 79 তার স্কোয়ার ইন্টু 3√7 মাইনাস 79 তার স্কোয়ার ইন্টু 4i। তাহলে আমরা জেডকে দুটি অংশে লিখলাম, যার একটি অংশ হচ্ছে রিয়েল বা বাস্তব এবং অপর অংশটি হলো ইমাজিনারি বা অবাস্তব। এখানে বাস্তব বা রিয়েল অংশটি হলো 79 তার হোল স্কোয়ার ইন্টু 3√7, আর ইমাজিনারি অংশটি হলো -79 তার স্কোয়ার ইন্টু 4। ইমাজিনারি অংশ বা অবাস্তব অংশ হলো আয়ের সহগ। এখানে দেখো আয়ের সঙ্গে যে সহগটি আছে চিহ্ন সমেত বলতে হবে, আয়ের সহগটি হলো -79 তার স্কোয়ার ইন্টু 4, এটা হচ্ছে অবাস্তব অংশ বা ইমাজিনারি অংশ। তাহলে আমরা লিখতে পারি অতএব রিয়েল জেড ইকুয়াল টু 79 তার স্কোয়ার ইন্টু 3√7। এবার যদি তোমরা অপশনগুলো ভালো করে খেয়াল করো তাহলে দেখো অ্যান্সার হবে ডি, 79 তার স্কোয়ার ইন্টু 3√7।
তাহলে আমরা লিখব অ্যান্সার ডি। এখানে আরেকটি বিষয় মনে রাখবে, যদি ইমাজিনারি জেড তোমাকে নির্ণয় করতে বলতো তাহলে ইমাজিনারি জেড ইকুয়াল টু লিখতাম আয়ের সহগ দিয়ে। আয়ের সহগ মানে কত? এখানে -79 তার স্কোয়ার ইন্টু 4। এবার আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো জেড ইকুয়াল টু sin 8π/5 প্লাস আই ইন্টু 1 প্লাস কস 8π/5 এর কোণাঙ্কের মুখ্য মান হলো, নিচে 4টে অপশন দেওয়া আছে, এই 4টে অপশনের মধ্যে কোনটি হবে? তোমরা মনে রাখবে কোণাঙ্কের মুখ্য মান বলতে বোঝায় অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্ট, অর্থাৎ এখানে আমাকে জেডের অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্ট নির্ণয় করতে বলেছে। এই প্রশ্নটির উত্তর করার পূর্বে আমরা জেনে নেব যে এই প্রশ্নটির উত্তর করার জন্য কোন কোন সূত্র বা ফর্মুলার প্রয়োজন, সেই সূত্র বা ফর্মুলাগুলি। ফর্মুলা আমরা প্রথমেই জানব sin 2θ। আমরা জানি sin 2θ ইকুয়াল টু 2 sin θ ইন্টু cos θ। এরপর আমরা জানব sin θ, একে আমরা কসের মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারি। দেখো sin θ ইকুয়াল টু আমরা লিখতে পারবো মাইনাস cos 90 ডিগ্রি প্লাস θ। একইভাবে আমরা লিখতে পারবো cos θ ইকুয়াল টু sin 90 প্লাস θ। এবার আমরা জেড একটা জটিল রাশি ধরে নিচ্ছি এবং একে আমরা লিখছি জেড ইকুয়াল টু আর cos θ প্লাস আই sin θ। তাহলে জেড ইকুয়াল টু আর cos θ প্লাস আই sin θ, এটা একটা জটিল রাশি। এটা কোন ফর্মে লেখা হয়েছে? না, এটা মডুলাস অ্যাম্পলিটিউড ফর্মে লেখা হয়েছে। তাহলে জেড ইকুয়াল টু আর cos θ প্লাস আই sin θ হলে অ্যাম্পলিটিউড জেড ইকুয়াল টু আমরা লিখতে পারবো থিটা। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি। অ্যান্সার প্রথমে প্রশ্নটি যেমন দেওয়া ছিল সেরকম আমরা লিখে ফেললাম। এবার আমরা দেখো এই 8π কি আমরা কিভাবে লিখতে পারি। দেখো নিচে আছে আমার 5, তাই আমরা 8πকে দুটো রাশির যোগফল বা বিয়োগফল আকারে ভাঙব, যার একটি অংশ হবে এই 5-এর গুণিতক। তাহলে আমরা লিখতে পারো পরের লাইনে দেখো ইকুয়াল টু সাইন 8πকে আমরা লিখব 10π - 2π/5, 10π - 2π/5। তাহলে 8πকে আমরা লিখলাম কি 10π - 2π, আর নিচে 5 ছিল 5 লিখলাম, প্লাস আই 1 প্লাস কস, এখানেও আমরা 8πকে লিখব 10π - 2π/5 ইকুয়াল টু, এর পরের লাইন আমরা কি লিখবো দেখো 10π - 2πকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? তাহলে আমরা পাবো 2π - 2π/5। তাহলে নেক্সট লাইনে আমরা লিখছি সাইন 2π - 2π/5 প্লাস আই 1 প্লাস কস 2π - 2π/5। এখন আমরা নেক্সট পেজে সাইন 2π - 2π/5 এর পরিবর্তে আমরা লিখতে পারবো মাইনাস সাইন 2π/5, আর এখানে cos 2π - 2π/5 এর পরিবর্তে আমরা লিখতে পারবো প্লাস cos 2π/5। চলো নেক্সট পেজে যাই। তাহলে আমরা প্রথমে লিখছি ইকুয়াল টু মাইনাস সাইন 2π/5 প্লাস আই ইন্টু 1 প্লাস cos 2π/5। নেক্সট লাইনে লিখছি ইকুয়াল টু
আমরা যদি এটাকে সাইন 2 থিটা এর ফর্মুলা প্রয়োগ করি, এখানে থিটা মানে হচ্ছে π/5, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো -2 sin π/5 ইন্টু cos π/5 প্লাস i, আর এখানে যদি আমি 1 প্লাস cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা এর ফর্মুলা প্রয়োগ করি, তাহলে আমরা পাবো 2 cos স্কয়ার π/5। এবার আমরা এই পুরো রাশিটা থেকে যদি -2 cos π/5 কমন নিই, তাহলে কি পাবো? দেখো, ইকুয়াল টু -2 cos π/5 কমন নিলাম, তাহলে আমার প্রথমে পড়ে থাকবে sin π/5 মাইনাস i cos π/5। নেক্সট লাইনে আমরা এই sin π/5কে কসের মাধ্যমে প্রকাশ করব, আর cos π/5কে সাইনের মাধ্যমে প্রকাশ করব। তাহলে নেক্সট লাইনে আমরা লিখতে পারবো ইকুয়াল টু -2 cos π/5 sin π/5কে আমরা লিখতে পারবো -cos π/2 প্লাস π/5 মাইনাস i cos π/5কে লিখতে পারবো আমরা sin π/2 প্লাস π/5। এরপর যদি আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতর থেকে মাইনাস কমন নিই, তাহলে এই আগের মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা নেক্সট লাইনে লিখছি, দেখো, ইকুয়াল টু +2 cos π/5 দিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার আমরা এখানটায় পাবো cos, যদি যোগ করি তাহলে হবে আমার 7π/10 প্লাস, কারণ মাইনাসটা ভেতর থেকে কমন নিয়ে নিচ্ছি, i sin π/2 প্লাস π/5 যোগ করলে এখানে হবে 7π/10। তাহলে আমরা নেক্সট পেজে আমরা লিখতে পারবো z ইকুয়াল টু 2 cos π/5 ইন্টু cos 7π/5 প্লাস i sin 7π/5। এখন আমরা এই z জটিল রাশিটিকে যদি r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা এর সঙ্গে তুলনা করি, তাহলে আমরা বলতে পারবো r ইকুয়াল টু হলো 2 cos π/5 এবং থিটা ইকুয়াল টু হলো 7π/5। তাহলে আমরা বলতে পারবো এই জেড জটিল রাশিটির অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্ট হলো 7π/5। তাহলে আমরা লিখতে পারবো অতএব জেড এর কোণাঙ্কের মুখ্য মান বা অ্যাম্পলিটিউড জেড, যাকে আমরা সংক্ষেপে AMPZ লিখি, ইকুয়াল টু 7π/5। তাহলে তোমরা অপশনগুলি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে অ্যান্সার হবে বি, 7π/5।